আসসালামু আলাইকুম প্রিয় লার্নার্স, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। তো আজকে আমরা ইংরেজি সাহিত্যের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে লিটারেচার। এই লিটারেচার নিয়ে কিন্তু আমাদের অনেক শিক্ষার্থীদের মধ্যে কিন্তু একটা ভয় কাজ করে যে লিটারেচারটা আমরা কীভাবে পড়ব। এই লিটারেচারটা থেকে কিন্তু আমাদের বিসিএস পরীক্ষায় 15 মার্কের প্রশ্ন এসে থাকে, তারপরে হচ্ছে যে ব্যাংকের পরীক্ষাতেও প্রশ্ন এসে থাকে, এবং এটার সাথে বিভিন্ন যে মন্ত্রণালয় বা অধিদপ্তরের যে পরীক্ষাগুলো হয় সেখানেও দেখা যায় যে আমাদের লিটারেচার থেকে কিন্তু প্রশ্ন আসে। আবার দেখা যায় যে হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ যতগুলো বিশ্ববিদ্যালয় আছে সকল বিশ্ববিদ্যালয়ে কিন্তু 1 থেকে 2 মার্কের প্রশ্ন কিন্তু এসে থাকে আমাদের লিটারেচার অংশ থেকে। তো কথা হচ্ছে যে যেহেতু বিসিএস এর পরিসরটা অনেক বড়, এখানে 15 মার্কের প্রশ্ন আসে, সেক্ষেত্রে এখানে কিন্তু আমাদের পড়াটাও একটু বেশি পড়তে হয়। তো কোন কোন আইটেমগুলো পড়লেই আমাদের একদম বিসিএস থেকে শুরু করে অন্য যতগুলো পরীক্ষা আছে, মানে ভার্সিটির অ্যাডমিশন পরীক্ষা পর্যন্ত যতগুলো পরীক্ষা আছে সকল পরীক্ষা কাভার করবে, কোন কোন আইটেমগুলো পড়লে আজকে আমরা সেই আইটেমগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। তো আজকের ভিডিওটি আসলে অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো আশা করি সবাই ধৈর্য সহকারে দেখবেন, এবং লিটারেচার সম্পর্কে যতগুলো প্রশ্ন আছে আশা করি এই ক্যাটাগরির বাইরে থেকে কিন্তু কোনো প্রশ্ন আসার চান্স নাই। সুতরাং আমাদের এই লেকচারটা আজকে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, এজন্য মনোযোগ সহকারে দেখবেন। তো এইখানে আমাদেরকে লিটারেচার থেকে প্রথমেই যেটা পড়তে হয় সেটা হচ্ছে যে লিটারেরি টার্মসগুলো, অর্থাৎ লিটারেচারে ব্যবহার করা হয় এমন গুরুত্বপূর্ণ কিছু কিছু টার্ম আছে যে টার্মগুলো কিন্তু আমাদের ব্যবহার করা হয়ে থাকে, এবং এইটা থেকে কিন্তু দেখা যায় যে প্রায় 1 মার্ক কমন থাকেই। সেটা হচ্ছে যে বিসিএস সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলো হয় সবগুলোর ক্ষেত্রেই কিন্তু লিটারেরি টার্মটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে এখানে লিটারেরি টার্ম বলতে আমরা কোনগুলো বুঝি? যেমন আমরা বলি যে প্রোলগ, এপিলগ, মনোলগ, তারপর হচ্ছে প্লে, ড্রামা, তারপরে ক্লাইম্যাক্স, লিমেরিক, ব্লাঙ্ক ভার্স, এলেজি। হ্যাঁ, আচ্ছা, এই টাইপের যে আমাদের টার্মগুলো আছে এইগুলোকে বলা হয় লিটারেরি টার্ম, অর্থাৎ সাহিত্যে এই শব্দগুলা আমরা কি কি অর্থে ব্যবহার করি সেটা। হ্যাঁ, তো এটা হচ্ছে যে আমরা যে কোনো বাজারে একটা বই থেকে যদি আমরা পড়ি তাহলে এগুলো কিন্তু সিকোয়েন্স অনুযায়ী সাজানো আছে, আমরা ওখানে কিন্তু সবগুলো পাবো। তাছাড়া এর পরবর্তী যে ভিডিওটা আমরা তৈরি করব ওই ভিডিওতে কোন টার্মগুলো আমাদের পড়া লাগবে, তারপর হচ্ছে যে প্রতিটা সিকোয়েন্স অনুযায়ী কিন্তু আমরা ব্যাখ্যা সহ আলোচনা করব। হ্যাঁ, আচ্ছা, এরপরে কি আছে? পিরিয়ডস অ্যান্ড ওয়ার্কস বেসড অন লিটারেরি এজ। তার মানে আমরা ওই যে যখন ইংরেজি সাহিত্য নিয়ে আলোচনা করি তখন কিন্তু এখানে কয়েকটা পিরিয়ড আমরা পেয়ে থাকি। যেমন বাংলার ক্ষেত্রেও আমাদের কিন্তু মানে সাহিত্যকে কয়েকটা যুগে ভাগ করা হয়েছে, ঠিক ইংলিশেও কিন্তু এখানে কয়েকটা যুগে ভাগ করা হয়েছে। তার মধ্যে কি কি আছে? যেমন অ্যাংলো স্যাক্সন পিরিয়ড, মিডল ইংলিশ পিরিয়ড, দি রেনেসান্স পিরিয়ড, নিও ক্লাসিক্যাল পিরিয়ড, তারপরে হচ্ছে দি রোমান্টিক পিরিয়ড, দি ভিক্টোরিয়ান পিরিয়ড, দি মডার্ন পিরিয়ড অ্যান্ড দি পোস্ট মডার্ন পিরিয়ড। এই পিরিয়ডসগুলো কিন্তু আমাদের ইংলিশে বা ইংরেজি সাহিত্যে কিন্তু আমরা পেয়ে থাকি। এখন এখানে বলছে ওয়ার্কস, এই যে ওয়ার্কস বেসড অন লিটারেরি এজ। এখন আমরা যে পিরিয়ডগুলো বললাম, যেমন অ্যাংলো স্যাক্সন পিরিয়ড, মিডল ইংলিশ পিরিয়ড, দি রেনেসান্স পিরিয়ড, এই যে এখানে আমরা যে পিরিয়ডগুলো বলতেছি এই পিরিয়ডগুলোর মধ্যে কি কি উল্লেখযোগ্য সাহিত্যগুলো ওই সময় সৃষ্টি হয়েছিল, সেই সাহিত্যগুলো বা লিটারেরি যে টার্মগুলো আছে বা কর্মগুলো আছে সেটা কিন্তু আমরা ওই সময় আলোচনা করব। হ্যাঁ, আচ্ছা, যেমন হচ্ছে যে আমি বলি যে এখানে আমাদের ক্যারোলাইন এজ, জ্যাকোবিয়ান এজ, এলিজাবেথিয়ান পিরিয়ড, তারপরে হচ্ছে যে ডার্ক এজ, তারপরে হচ্ছে দি এজ অফ চসার, তারপরে হচ্ছে যে আরও কী কী আছে, যেমন ওল্ড ইংলিশ পিরিয়ড। হ্যাঁ, আবার যদি বলি যে হচ্ছে যে দি এজ অফ পোপ, তারপরে দি এজ অফ জনসন। হ্যাঁ, এই টাইপের আমাদের যতগুলা এজ আছে বা পিরিয়ড আছে এই সময়ের মধ্যে আমাদের লেখকদের উল্লেখযোগ্য সাহিত্যকর্ম কোনটা সেটা কিন্তু আমাদের ফাইন্ড আউট করে পড়তে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এইখানে কিন্তু আমরা যদি এখন বলি, যেমন হচ্ছে যে কোনটা বলা যায়, যেমন জন উইক্লিফ। হ্যাঁ, জন উইক্লিফ আমাদের কোন যুগের লেখক ছিলেন? এটা ছিলেন দি মিডল ইংলিশ পিরিয়ড, তার মানে
1066 থেকে 1500 সালের মধ্যে, তাই না? তো এই সময়ে আমাদের উল্লেখযোগ্য কী সাহিত্যকর্মগুলো রচনা করা হয়েছিল সেইটা কিন্তু আমাদেরকে এর অন্তর্ভুক্ত বা এর আন্ডারেই কিন্তু পড়বে, তাই না? তো এইরকম আমাদের হচ্ছে যে বিভিন্ন লেখকগুলো আমরা পেয়ে থাকবো, ওই লেখকগুলা ওই এজের মধ্যে অথবা ওই পিরিয়ডের মধ্যে কোন কোন সাহিত্যকর্মগুলো রচনা করেছে সেইগুলো সম্পর্কে আমাদের কিন্তু বেসিক ধারণা রাখতে হবে। এইটা কিন্তু মানে এই পার্টটা আমাদের হচ্ছে যে অ্যাডমিশন পরীক্ষার জন্য ততটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষাগুলোতে যখন আমরা বসবো তখন সেটার জন্য কিন্তু এই 2 নাম্বার পার্টটা কিন্তু ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, এরপরে আছে কি অথর্স অ্যান্ড দেয়ার ক্যাটাগরি। অথর্স অ্যান্ড দেয়ার ক্যাটাগরি এইটা বলতে আমরা কি বুঝি? আচ্ছা, এখানে অথর্স অ্যান্ড দেয়ার ক্যাটাগরি বলতে আমরা এটাই বুঝি যে হচ্ছে আমাদের যে লেখক থাকবে সেই লেখকটা আমাদের কোন ক্যাটাগরির মধ্যে পড়বে। যেমন একজন লেখক আছে, যে লেখকটা আছে একই সাথে নাটক লিখতে পারে, একই সাথে নোভেল লিখতে পারে, একই সাথে কবিতা লিখতে পারে। তো কাকে পোয়েট বলা হবে, কাকে নোভেলিস্ট বলা হবে, কাকে এসেইস্ট বলা হবে, সেইটা হচ্ছে এই ক্যাটাগরির মধ্যে পড়বে। তাহলে আমরা এখানে লেখকের নামটা প্রথমে খেয়াল রাখবো এবং ওই লেখক কোন ক্যাটাগরির মধ্যে পড়েছে অথবা ওই লেখক কী ধরনের সাহিত্যকর্মগুলো রচনা করে। যেমন আমরা যদি জন উইক্লিফ বলি, উইলিয়াম ওর্ডসওয়ার্থ বলি, তারপরে আবার হচ্ছে যে উইলিয়াম শেক্সপিয়র বলি। হ্যাঁ, তো তারপর আরও কী আছে, যেমন আছে হেনরিক ইবসেন, তারপরে আর্নেস্ট হেমিংওয়ে, তারপরে তাহমিনা আনাম, তারপরে থমাস হার্ডি, চার্লস ডিকেন্স, এই জাতীয় আমাদের যে লেখকরা আছে এই লেখকরা কোন ক্যাটাগরির মধ্যে পড়বে। তারা হচ্ছে যে প্রাবন্ধিক, উপন্যাসিক, নাট্যকার নাকি কবি। ঠিক আছে, এই টাইপের যে অংশটা থাকবে এইটাও কিন্তু আমাদের কি করতে হবে, একদম মানে A to Z কনসেপ্ট ক্লিয়ার করে রাখতে হবে। তো এই পার্টটা আমাদের কার জন্য ইম্পর্ট্যান্ট, এই পার্টটাও কিন্তু আমাদের বিসিএস সহ অন্যান্য চাকরি পরীক্ষার্থীদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ, কিন্তু অ্যাডমিশনে এই টাইপের প্রশ্ন দেয় না। অ্যাডমিশনে আমাদের কোনটা দেয়, এই যে লিটারেরি টার্মস যেটা আছে এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। তো পর্যায়ক্রমে আমরা হচ্ছে এটা আলোচনা করব। এরপরে কি আছে ডেজিগনেশন অথবা টাইটেলস। তো ডেজিগনেশনটা কি, যেমন আমরা হচ্ছে যে বিভিন্ন লেখক বা কবি বা হচ্ছে যে সাহিত্যিক যারা আছে তাদেরকে কিন্তু আমরা বিভিন্ন নামে ডেকে থাকি, তাই না? তো কোন লেখককে আমরা কী ধরনের টাইটেল দিয়ে রাখছি, যেমন আমরা হচ্ছে যে বলি যে বাংলা সাহিত্যের জনক বা হচ্ছে বাংলা গদ্যের জনক বা হচ্ছে যে আধুনিক মানে যত কবি আছে তাদের মধ্যে সেরা কে বা কবিদের কবি কে। হ্যাঁ, এইরকম। তো সেটা কিন্তু ইংলিশেও আছে, বাংলাতে আমরা যেমন পাই সেটা কিন্তু ইংলিশেও আছে। তাহলে কোন লেখকের টাইটেল কি অথবা ওই লেখকের উপাধি কি ওইটা কিন্তু আমাদেরকে পড়তে হবে। তো এটা আমরা যে কোনো একটা বই থেকে পড়লেই হবে, কিন্তু পরবর্তীতে আমরা এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, এরপরে কি আছে অথর্স অ্যান্ড দেয়ার ওয়ার্কস। এটা আছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা সবার জন্যে, যেমন হচ্ছে যে যারা অ্যাডমিশন পরীক্ষা দিবে তাদের জন্য এবং বিসিএস থেকে শুরু করে যতগুলো চাকরির পরীক্ষা আছে সবার জন্যেই এই আইটেমটা মোস্ট ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, আচ্ছা, আমরা বিভিন্ন ধরনের লেখকগুলো পেয়ে থাকি, যেমন হচ্ছে যে হেনরিক ইবসেন আছে, তাহমিনা আনাম আছে, থমাস হার্ডি আছে, তাই না? আচ্ছা, তারপরে কে কে আছে, যে আছে জেমস ম্যাথিউ ব্যারি, তারপরে উইলিয়াম ফকনার, এই ধরনের যে লেখকগুলো আছে এই লেখকদের কিন্তু সাহিত্যকর্ম আছে। তো তাদের কি কি সাহিত্যকর্ম আছে ওই সাহিত্যকর্মগুলো আমাদেরকে কী করতে হবে, মুখস্থ করতে হবে। এই টার্মটার মধ্যেই কিন্তু পড়বে অথর্স অ্যান্ড দেয়ার ওয়ার্কস। অ্যান্ড দেয়ার ওয়ার্কস মানে হচ্ছে ওই সাহিত্যিক অথবা ওই লেখকদের যে যে লেখাগুলো আছে সেই লেখাগুলো। তো এখন যদি আমাদের পরীক্ষায় আসে যেমন এ ফেয়ারওয়েল টু আর্মস, এ গোল্ডেন এজ, তারপরে হচ্ছে অ্যান আইডিয়াল হাজব্যান্ড, তারপরে অ্যাডভেঞ্চার অফ শার্লক হোমস, তারপরে হচ্ছে যে এ ডলস হাউস, যদি এই ধরনের আমাদের সাহিত্যকর্মগুলো আসে, এখন যদি বলে যে এই সাহিত্যকর্মগুলোর লেখক বা রচয়িতা কে, তখন কিন্তু আমাদেরকে কী করতে হবে, ওই লেখকদের নামগুলো কিন্তু মুখস্থ করতে হবে। সুতরাং এটা মুখস্থ করা লাগবে এই পার্টটা। তার মানে লিটারেরি টার্মস এবং অথর অ্যান্ড দেয়ার ওয়ার্কস এই দুইটা পার্ট খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আরেকটা জিনিস আছে সেটা আমাদের কি আছে ক্যারেক্টার্স অফ সাম লিটারেরি পেজ। হ্যাঁ, ক্যারেক্টার্স অফ সাম লিটারেরি পেজ এইটা আমাদের কি, এটা হচ্ছে যে
যেমন আমি হচ্ছে যে মানে উইলিয়াম শেক্সপিয়ারের কয়েকটা সাহিত্যকর্মের নাম বলি, যেমন হ্যামলেট আছে, কিং লেয়ার আছে, ম্যাকবেথ আছে, তারপরে হচ্ছে যে কী আছে, মেজার ফর মেজার, অথেলো, তারপরে দি টেম্পেস্ট। আবার জর্জ বার্নার্ড শো আছে, তার কি আছে, আর্মস অ্যান্ড দি ম্যান। তারপরে হোমারের কি আছে, দি ইলিয়ড। ইএম ফস্টার আছে, তার কি আছে, এ প্যাসেজ টু ইন্ডিয়া। আবার যদি বলি এমিলি ব্রন্টি, তার কি আছে, তারও কিন্তু সাহিত্যকর্ম আছে। আর্নেস্ট হেমিংওয়ে যেমন এ ফেয়ারওয়েল টু আর্মস। তো এইখানে যে সাহিত্যকর্মগুলো আছে, এই সাহিত্যকর্মগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন চরিত্র আছে, তাই না? তো বিভিন্ন চরিত্রগুলো আছে। এখন কোন চরিত্রটা কোন গল্পের মধ্যে বা কোন উপন্যাসের মধ্যে বা কোন নাটকের মধ্যে দেওয়া হয়েছে বা নেওয়া হয়েছে, সেটা কিন্তু আমাদেরকে পড়তে হবে। হ্যাঁ, তার মানে লিটারেচারের মধ্যে যে চরিত্রগুলো আছে, যেমন আমি যদি বলি হ্যামলেট, তারপরে কি আছে, ক্লডিয়াস, তারপরে কি আছে, হোরাশিও, তারপরে কি আছে, ম্যাকবেথ, লেডি ম্যাকবেথ। এই ধরনের চরিত্রগুলো যদি আমরা খুঁজতে যাই, তাহলে কি হবে, এই চরিত্রগুলো কোন সাহিত্যকর্মের মধ্যে আমাদের অন্তর্ভুক্ত করা আছে, এটা কিন্তু আমাদেরকে খুঁজে বের করতে হবে। এখন এটা আমরা কি করে পাবো? এটা অবশ্যই আমাদের ওই নাটকগুলো পড়তে হবে এবং ওই নাটকে যে যে চরিত্রগুলো আছে, চরিত্রগুলো সম্পর্কে একটা সম্যক ধারণা রাখতে হবে। আমরা কিন্তু পরীক্ষার সময় বাংলাতে কিন্তু দেখি যে হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে হচ্ছে যে আমাদের কি আছে, হিমু, তারপরে আবার যেমন হচ্ছে যে কৈলেশ, তারপরে আবার হচ্ছে যে এই রকমের চরিত্রগুলো আছে, তাই না? তারপরে হোসেন আলী, তারপরে আবার হচ্ছে যে কেরামত। এই ধরনের চরিত্রগুলো কোন নাটকে, কোন উপন্যাসে বা কোন গল্পে আমরা পেয়ে থাকি, বা কোন গল্পের অন্তর্ভুক্ত বা কোন নাটকের অন্তর্ভুক্ত, এগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। বাংলাতে আমরা যেমন পড়ি, ইংলিশের ক্ষেত্রেও ঠিক এগুলো পড়তে হবে। তো বিশেষ করে এখানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং উইলিয়াম শেক্সপিয়ারের যে বিখ্যাত নাটকগুলো আছে, এইগুলো পড়লেই কিন্তু আমাদের হয়ে যায়। হ্যাঁ, এখানে বেশি পড়া লাগে না। তো এইটা আমাদের কাদের জন্য গুরুত্বপূর্ণ, যারা হচ্ছে যে বিসিএস পরীক্ষার্থী আছেন, এইটা কিন্তু তাদের জন্য গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্ট্যান্ট। এটা কিন্তু এখান থেকে চরিত্র থেকে একটা কিন্তু আসেই, একটা মার্ক কিন্তু এসেই থাকে। এই জন্য এইটা আমাদেরকে সহজ করে দেখার সুযোগ নেই, কিন্তু অ্যাডমিশন পরীক্ষার জন্য এই পার্টটা ততটা গুরুত্বপূর্ণ নয়। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমাদের আরেকটা আছে, সেটা কি, অরিজিন অ্যান্ড কোটেশন। অরিজিনটা কি? এখন অরিজিনের কথা যদি বলি, যে আমাদের কোন লেখকের জন্মস্থান কোথায়, আমরা যেমন বলি জসীমউদ্দিনের জন্মস্থান কোথায়, ফরিদপুর, কাজী নজরুল ইসলামের জন্মস্থান কোথায়, রবীন্দ্রনাথের জন্মস্থান কোথায়, তারপরে আল মাহমুদের জন্মস্থান কোথায়, শামসুর রহমানের জন্মস্থান কোথায়, এরকম বলি না? তো যে লেখকের জন্মস্থান যেখানে, সেটা কিন্তু আমাদেরকে ধারণা রাখতে হবে। যেমন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তারপরে আবার হচ্ছে যে আমাদের উইলিয়াম শেক্সপিয়ার, এই ধরনের লেখকগুলোর জন্মস্থান কোথায়, সেটা কিন্তু আমাদেরকে অবশ্যই জানতে হবে। তার মানে এইটা কিন্তু সবার জন্য ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? সবার জন্য ইম্পর্টেন্ট বলতে যেমন বিসিএস, ব্যাংক এবং অন্যান্য মন্ত্রণালয়, অধিদপ্তরের পরীক্ষার্থীদের জন্য যতটা গুরুত্বপূর্ণ, ঠিক ততটাই গুরুত্বপূর্ণ আমাদের অ্যাডমিশন পরীক্ষার্থীদের জন্য। এই জন্য এটা সহজ করে দেখা যাবে না। এরপরে আরেকটা আছে মোস্ট ইম্পর্ট্যান্ট, যেটা হচ্ছে সবার জন্যই গুরুত্বপূর্ণ এবং প্রতিটা পরীক্ষাতেই আসে, সেটা হচ্ছে কোটেশন। হ্যাঁ, এখন কোটেশন কি, যেমন আমরা হচ্ছে যে দেখি যে বিভিন্ন লেখকের কিন্তু বিভিন্ন উক্তিগুলো আমরা পেয়ে থাকি, তাই না? যে এই লেখক এই কথাটা বলেছে, অমুক লেখক ওই কথাটা বলেছে। সুতরাং ওই যে কোটেশনটা পেয়ে থাকি, কোন কোটেশন কার, কোন কোটেশনটা কোন লেখকের লেখা, এইটা কিন্তু আমাদেরকে জানতে হবে। তার মানে এটা কিন্তু আমাদের এখান থেকে পরীক্ষায় 1 মার্কের এসে থাকবে। হ্যাঁ, আচ্ছা, তার মানে এইটা কিন্তু আমাদেরকে যদি আমরা সহজ করে দেখি বা হালকা করে ভাবি, তাহলে কিন্তু অবশ্যই হবে না। যেমন আমি যদি এখন বলি অ্যালোন অ্যালোন, অল অ্যালোন, অ্যালোন অন এ হোয়াইট সি, এটা হচ্ছে যে কার লেখা, অথবা এটা কোথা থেকে নেওয়া হয়েছে। আবার যদি বলি ফর গডস সেক হোল্ড ইউর টং অ্যান্ড লেট মি লাভ, এটা কার লেখা। আবার যদি বলি যে বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, এটা কার লেখা, অথবা কোন বই থেকে নেওয়া হয়েছে, অথবা কোন লেখকের সাহিত্যকর্ম থেকে নেওয়া হয়েছে, এইগুলোই হচ্ছে মূলত আমাদের কোটেশন। হ্যাঁ, তো কোটেশনটা হচ্ছে যে মোটামুটি 20 থেকে 25টা মতো পড়লেই কিন্তু হয়ে যায়, কোটেশনটা বেশি পড়া লাগে না। কিন্তু ওই যে আমাদের হচ্ছে যে কোটেশন, অরিজিন, ক্যারেক্টার্স অফ সাম লিটারারি পেজ, তারপরে অথর অ্যান্ড দেয়ার ওয়ার্কস, ডেজিগনেশন অ্যান্ড টাইটেল, অথর অ্যান্ড দেয়ার ক্যাটেগরি,
পিরিয়ডস অ্যান্ড ওয়ার্কস বেসড অন লিটারারি এজ, আরেকটা আছে কি লিটারারি টার্ম। তো কথা হচ্ছে যে এইখানে আমাদের লেখা আছে মোট 8টা পার্ট। এই 8টা পার্ট যদি আমরা একটা ধরে ধরে পড়ি তাহলে কিন্তু এই যে বিসিএস থেকে শুরু করে ব্যাংক এবং আদার্স যতগুলো জব আছে প্রতিটা পরীক্ষায় যদি 1 মার্কেরও কোশ্চেন আসে তাহলে কিন্তু আমরা এর মধ্যে থেকেই পেয়ে যাব। আবার হচ্ছে যে এখন আমি বিশেষ করে বলে দিই যে অ্যাডমিশন পরীক্ষার্থী যারা আছে তাদের জন্য কোন কোন পার্টগুলো আসলে গুরুত্বপূর্ণ বা কোথা থেকে এসে থাকে। সেটা হচ্ছে যে এক হচ্ছে লিটারারি টার্মস, 2 নম্বর হচ্ছে যে ডেজিগনেশন অথবা টাইটেলস, তারপরে কি আছে অথর্স অ্যান্ড দেয়ার ওয়ার্কস, হ্যাঁ এটার পরে আছে অরিজিন, আর একটা হচ্ছে কোটেশন। তার মানে কোটেশন, অরিজিন, তারপরে হচ্ছে ডেজিগনেশন অ্যান্ড টাইটেলস, তারপরে অথর্স অ্যান্ড দেয়ার ক্যাটাগরি, তারপরে কি আছে লিটারারি টার্মস। এখন এইগুলোর মধ্যে যদি আবার আমি শর্ট করে দিই তাহলে কোনটা হবে লিটারারি টার্মস, তারপরে অরিজিন, আর একটা হচ্ছে কোটেশন, আর একটা কি আছে অথর্স অ্যান্ড দেয়ার ওয়ার্কস, এই 4টা। তো এইগুলো পড়লে আমাদের হচ্ছে যে কি হবে, যে আমাদের 1 মার্ক বা 2 মার্কের প্রশ্ন আসে ভর্তি পরীক্ষায় সেটা কিন্তু পেয়ে যাব। আর যদি বিসিএস পরীক্ষায় আমাদের ভালো করতে হয় তাহলে এইখানে যে 8টা আইটেম দেওয়া আছে এই 8টা আইটেমে কিন্তু ভালো করে পড়তে হবে, একটাও বাদ দেওয়া যাবে না। একদম আমাদেরকে বেসিক থেকে কোনো একটা বই ধরে ধরে যদি আমরা এই 8টা আইটেম শেষ করি তাহলে যে 15 মার্কের আমাদের বিসিএসের প্রশ্ন এসে থাকে লিটারেচার থেকে 15 মার্কই কিন্তু কমন পাওয়া যাবে। ঠিক আছে? আচ্ছা, তো এখন হচ্ছে যে আমাদের কোন কোন টার্মগুলো কিসের কিসের অন্তর্ভুক্ত এইটা নিয়ে কিন্তু আমরা পরবর্তী ভিডিওটা তৈরি করব, যে হচ্ছে যে লিটারারি টার্মস, পিরিয়ডস অ্যান্ড ওয়ার্কস বেসড অন লিটারারি এজ, তারপরে অথর্স অ্যান্ড দেয়ার ক্যাটাগরি। এখানে যেগুলো আমাদের পর্যায়ক্রমে দেওয়া আছে প্রতিটারই কিন্তু আমরা আলাদা আলাদা করে ভিডিও তৈরি করব এবং পরীক্ষায় কোনগুলো সবচেয়ে বেশি এসে থাকে, ঠিক আছে, ওইগুলো নিয়েই কিন্তু আমরা আলোচনা করব। তো আজকের ভিডিওতে আমরা আলোচনাটা এ পর্যন্তই রাখবো, আর এর পরবর্তী ভিডিওতে আমরা এগুলোর ব্যাখ্যা নিয়ে আলোচনা করব এবং পরীক্ষায় কী ধরনের কোশ্চেনগুলো এসে থাকে সেটা নিয়ে কথা বলবো। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।